নমস্কার। ঈশান বাংলা আয়োজিত ঈশানের অতিথির একটি বিশেষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা। আজ আমাদের অনুষ্ঠানটি একটু অন্যরকম এবং খুব গুরুত্বপূর্ণ। আজ আমরা আমাদের অনুষ্ঠানে যে বিষয় আলোচনা করব, আমাদের মুখ্য বিষয় হচ্ছে সাইবার অপরাধ। সাইবার অপরাধ নিয়ে আজকে আমরা গোটা অনুষ্ঠান নানান বিষয়ে আলোচনা করব এবং আজ আমরা যার সাথে আলোচনা করব এবং যার কাছ থেকে আমরা এই সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, খুব বিশেষ একজন মানুষ এবং আমাদের নিমন্ত্রণের সাড়া দিয়ে আমাদের ঈশান বাংলা স্টুডিওয়ে আজ তিনি আমাদের উপস্থিত হয়েছেন আমাদের স্টুডিওয়। তিনি হচ্ছেন বিপ্রত্যুষ ভট্টাচার্য। নমস্কার আপনাকে। নমস্কার আমাদের ঈশান বাংলা স্টুডিওয়ে আসার জন্য। প্রিয় দর্শক বন্ধুদের, আমি অনুষ্ঠান শুরু করার আগে আরও একটি কথা বলে রাখি। আমি যে আমার ইন্ট্রোতে বললাম সাইবার অপরাধ, আপনারা শুনে বুঝতে পেরেছেন এই যে সাইবার ক্রাইম একটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভয়ঙ্কর একটা জিনিস। সেই বিষয় থেকে কি করে আমরা রক্ষা পাবো এবং সেই অনেক সময় অনেক ধরনের প্রবলেমে আমরা পড়ে থাকি। আপনারা হয়তো এরকম আক্রমণের শিকার হয়েছিলেন। আজকে ওনার কাছ থেকে আমরা জানব। প্রথমেই আপনাকে আমি স্বাগত জানাই, আমাদেরকে আজকে আপনি সময় দিয়েছেন এবং আজকে আপনার কাছ থেকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আশা করি আপনার কাছ থেকে আমরা খুব অজানা তথ্য পাবো এবং আমাদের দর্শক বন্ধুরাও আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু উপকৃত হবেন। তো প্রথমেই অনুষ্ঠান শুরু করার আগে আপনার সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। সবার প্রথম ঈশান বাংলার সকল দর্শককে আমার নমস্কার অ্যান্ড থ্যাংক ইউ শফিক ফর হ্যাভিং মি। আমার নাম বিপ্রত্যুষ ভট্টাচার্য, বন্ধুরা বিপ্র বলে ডাকে। আই হ্যাভ ডান মাই স্কুলিং ফ্রম শিলচর অ্যান্ড হাইলাকান্দি ইটসেলফ। তারপর আমি আমার ইঞ্জিনিয়ারিংটা করি সিকিম মানিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে, কম্পিউটার সায়েন্স নিয়ে। তারপরে আমি আমার চাকরি জীবনটা স্টার্ট করি ব্যাঙ্গালোরে সাইবার সিকিউরিটি নিয়েই। তারপরে আমি মাস্টার্স করি ইন ডিজিটাল ফরেন্সিক্স অ্যান্ড সাইবার সিকিউরিটি, which is again starting about a lot of digital crimes নিয়ে। ওই সুবাদে আমার সেই সময় আমি ডেপুটেশনে লট অফ ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কাজ করার আমি সুযোগ পাই, যেমন সিআইডি উলুবাড়ি আসামের সাথে, তারপরে ফরেন্সিক ল্যাবরেটরি কাইলিপাড়াতে। অ্যান্ড দেন কারেন্টলি আমি অলমোস্ট 15 ইয়ার্স ধরে এই ইন্ডাস্ট্রিতে আমি কাজ করে আসছি, সাইবার সিকিউরিটিতে স্পেসিফিক্যালি। অ্যান্ড কারেন্টলি আমি হানিওয়েল বলে একটা কোম্পানি আছে যেটা এমএনসি, তার সিনিয়র সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট ফর অপারেশন টেকনোলজি। তো সেই কাজ আমি করে যাচ্ছি। অ্যান্ড তার সঙ্গে সঙ্গেও আমি অ্যাট প্রেজেন্ট অ্যাজ এ গেস্ট ফ্যাকাল্টি ফর পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট, ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট, যেটা নর্থ ইস্টে, যেটা ইন্ডাস্ট্রি, যেটা বেসিক্যালি পাওয়ার যারা অফিসিয়ালস আছে তাদেরকে ট্রেনিং প্রোভাইড করে। এটা মিনিস্ট্রি অফ পাওয়ারের আন্ডারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। তো সেখানেও আমি অ্যাজ এ গেস্ট ফ্যাকাল্টি চেষ্টা করি তাদেরকে নতুন ক্রাইমসের সম্বন্ধে শেখানোর জন্য এবং কি করে তারা রক্ষা করতে পারেন তাদের ইনফ্রাস্ট্রাকচারসকে, সেগুলো নিয়েও কাজ করে থাকি। আচ্ছা, এই যে আমি অনুষ্ঠান শুরু করার আগে বললাম যে সাইবার অপরাধ, এই সাইবার অপরাধটা কি সেটা যদি আপনি আমাদেরকে আজকে একটু বলেন। শিওর। সো আমাকে যদি সাইবার ক্রাইম বা সাইবার অপরাধকে দুভাগে ভাগ করতে হয়, প্রথম যে পার্টটা চলে আসছে সেটা হচ্ছে গিয়ে যে অ্যাটাকস অন কম্পিউটার সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্ক। আমরা জানি যখনই আমরা কম্পিউটার সিস্টেমস বা নেটওয়ার্ক ইউজ করি, সেই কম্পিউটার সিস্টেমস বা সফটওয়্যারের ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করে তাকে অ্যাটাক করা হয়। এটা এক ধরনের ক্রাইম, এক ধরনের সাইবার ক্রাইম। আরেকটা সাইবার ক্রাইম হচ্ছে গিয়ে যেটা ইউজার, আমি তুমি যেরকম ইউজার, সেই ইউজারকে টার্গেট করে অ্যাটাক করা। সো আমরা মনে হয় যে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে এই সাইবার ক্রাইমটা সব থেকে বেশি, দ্য অ্যাটাকিং দ্য ইউজার্স আর কাইন্ড অফ ভেরি র্যাম্পেন্ট অ্যাট দিস পয়েন্ট। আমরা দেখছি হিউজ অ্যামাউন্ট অফ ক্রাইমস হচ্ছে। তো বেসিক্যালি এই দুটোই ধরন। আর যেটা আমি বললাম কম্পিউটার সিস্টেমসকে অ্যাটাক করা, এবার সেটা এন্টারপ্রাইজ নেটওয়ার্ক হতে পারে, গভর্নমেন্ট নেটওয়ার্ক হতে পারে, বা আপনার স্মল মিডিয়াম বিজনেসেস নেটওয়ার্কস হতে পারে, ডিপেন্ডিং অন আপনি কী করে বিজনেস করছেন তার উপরে। যেরকম একটা নর্মাল কম্পিউটার সিস্টেমস অ্যাটাক, ওটাকেও ক্যাটাগরাইজ করা যায়। আচ্ছা, তো এটা তো আমরা বুঝলাম। এখন এই সমস্যাটা কিন্তু খুব গুরুতর হয়ে থাকে যারা এই অ্যাটাক হন
অনেক সময় দেখা যায় অনেক রকম প্রবলেমে মানুষ পড়ে। তো সেই প্রবলেমটা আমরা জানি খুব গুরুতর। সেটা কতটুকু গুরুতর আপনি যদি আজ আমাদেরকে একটু বলেন বা আমাদের দর্শকদের একটু বলেন। সিচুয়েশনটা খুবই গ্রিম বলা যায়, খুবই। আর এটা এই জন্য গ্রিম বিকজ রাইট নাও আমি রিসেন্টলি একটা ডেটা দেখছিলাম, যেটা এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো পাবলিশ করেছে 2024-এর ডেটা। সেই ডেটা অনুযায়ী অন আ ডেইলি বেসিস আমরা অ্যাভারেজ 7,000 to 10,000 সাইবার ক্রাইম কেসেস দেখতে পাচ্ছি। এটা একটা অ্যাভারেজ, যেগুলো নোন কেসেস। এবার এরকম হতে পারে দেয়ার আর আননোন কেসেস, আনরেজিস্টার্ড কেসেস, তার তো একটা পরিসংখ্যান আমাদের কাছে নেই। বাট যেটা পাবলিশ হয়েছে ফ্রম জানুয়ারি 2024 থেকে আপ টিল মে 2024 পর্যন্ত অলমোস্ট 7,40,000 cases has been registered. এবার সেই কেস যদি আমি সেই ডেটা যদি আমি আপ টিল সেপ্টেম্বর 2024 পর্যন্ত দেখি, সেই ভ্যালুটা গিয়ে দাঁড়িয়েছে 12 লাখের উপরে। এবার আমি যদি ইয়ার অন ইয়ার 2022, 2023, 2024-এর যদি আমি পরিসংখ্যানটা অ্যানালাইজ করতে যাই, সেই ডেটা অনুযায়ী আমি দেখতে পাবো যে অলমোস্ট 25 to 30% ইনক্রিমেন্ট প্রতি ইয়ার আমরা দেখতে পাচ্ছি। তো এই জন্য সিচুয়েশনটা আমি এই জন্য এই পরিসংখ্যান, এই স্ট্যাটিস্টিক্সটা আনার চেষ্টা করলাম, তাতে আমরা সবাইকে বোঝাতে পারি, আমাদের দর্শকদেরকেও বোঝাতে পারি যে এটা একটা হিউজ প্রবলেম আমাদের সোসাইটিতে আমরা ফেস করছি, হুইচ ইজ দ্য সাইবার ক্রাইম এট দিস পয়েন্ট। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে অনেকের কাছে এরকম হয়ে থাকে, মেসেজ বা কোনো সময় ফোন আসলো যে ব্যাংক থেকে যে আপনার এই পার্সোনাল ডিটেলসগুলো একটা SMS গেছে ফোনে, সেগুলো শেয়ার করুন, বা এটিএমের যেটা পিন থাকে, সিক্রেট নাম্বার যেটা বলে আমরা থাকি, সেগুলো। তারপর দেখা যায় এখানেও একটা ক্রাইম হয়ে গেল। তারপর অনেক সাধারণ মানুষ আছেন, সব কিছু বুঝতে পারেন না, ভরসা করে দিয়ে দেন। তো এই যে সাইবার ক্রাইমগুলো হচ্ছে, সেটা মানে ওরা কি করে বুঝতে পারে যে ওই মানুষটার কাছে, বা আজকে আমার কাছে একটা ফোন আসলো, এই যারা অপরাধগুলো করছে তাদের কাছে আমার নাম্বারটাই যায় কি করে? অনেক সাধারণ মানুষরা বা আমাদের দর্শকরা কিন্তু সেটা জানে না। এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। একদম, এই পরিসংখ্যানের সাইবার ক্রাইমের সব থেকে হাই স্ট্যান্ডার্ডে বা হাই পেডিস্ট্রিয়ালে যে ধরনের ক্রাইমটা আছে, সেটা হচ্ছে গিয়ে এই ওটিপি বা ব্যাংক ফ্রড। এবার ওটিপি বা ব্যাংক ফ্রড যখনই, এটাও তো একটা ক্রাইমই, আলটিমেটলি সেটাও একটা ক্রাইম। তো এই ক্রাইমটার একটা মোডাস অপারেন্ডি আছে। এবার আমাদেরকে বুঝতে হবে, আমরা যারাই আমাদের রোজকার জীবনে আমরা ব্যাংকের ট্রানজ্যাকশন করছি, ইউপিআই ট্রানজ্যাকশন করছি, আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদেরকে কোনো না কোনোভাবে যারা সাইবার ক্রিমিনালস আছে, তারা আমাদেরকে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, আর সেই প্যানিকটাকে ওরা কাজে লাগিয়ে আমাদের কাছ থেকে এই ডেটাগুলো বার করার চেষ্টা করে বা ইনফরমেশনগুলো বার করার চেষ্টা করে। বাট আমাদেরকে যেটা সব থেকে বেশি মাথায় রাখতে হবে এই ব্যাংক ফ্রড বা ওটিপি ক্রাইমসে, সাইবার ক্রাইমে, সেটা হচ্ছে গিয়ে একটা কল টু অ্যাকশন। আপনাকে যখনই আপনি এই ক্রাইম বা আপনাকে কোনো সাইবার ক্রিমিনাল বা অপরাধী আপনাকে অ্যাপ্রোচ করবে, আপনি এটা দেখতে পাবেন যে কোথাও না কোথাও আপনাকে কিছু একটা করতে হবে। আর এটা আমরা ইংলিশে যদি আমরা বলি ইটস এ কল টু অ্যাকশন, বাংলায় বলতে গেলে সেটা হচ্ছে কি একটা কর্ম আপনাকে করতে হবে। এবার ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ ক্রাইম, সেই কাজটা পরে হতে পারে, প্রথমে হতে পারে, সেটাকে আইডেন্টিফাই করা হচ্ছে কি আমাদের মেইন কাজ। এবার দেখুন, এই যে ব্যাংক ফ্রডস অ্যান্ড ব্যাংক ক্রাইমস যেগুলো বা ওটিপি ফ্রডস যেগুলো হচ্ছে, এক তো লোককে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, আরেকটা যেটা জিনিস যেটা ওরা করার চেষ্টা করে সেটা হচ্ছে কি দ্য ব্যাংক এমপ্লয়ি ইম্পারসনেশন, হুইচ মিনস অ্যাটাকার বা যারা সাইবার ক্রিমিনাল আছে, অপরাধীরা আছে, তারা সবসময় ব্যাংক এমপ্লয়ি সেজে আপনাকে ফোন করে আপনার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। আমাদেরকে এইটা মাথায় সবসময় রাখতে হবে যে ব্যাংক কোনোভাবেই আপনার কাছ থেকে আপনার কোনো ওটিপি, কোনো ব্যাংক ডিটেলস কখনোই চায় না।
এইটা আপনাকে মাথায় রেখে দিতে হবে, সে যতই লাইফ ডেথ সিচুয়েশন হয়ে যাক না কেন, বা একদম মানে যে কোনো ধরনেরই প্রবলেম আপনার জন্য ক্রিয়েট করুক না কেন, বিকজ যারা আপনাকে অ্যাটাক করছে, যারা আপনাকে টার্গেট করছে, তারা চায় যে আপনি প্যানিকে এসে এমন একটা কাজ করে বসুন যাতে আপনি ওই ইনফরমেশনগুলো ওদেরকে পাস করে দিন যেটা আপনার কাছে দরকার। তো আপনাদেরকে এটা মাথায় সবসময় রেখে দিতে হবে যে এইগুলো জিনিস আমরা কখনোই করব না। আরেকটা জিনিস যেগুলো লিঙ্ক আছে এই ব্যাংক ওটিপিটাতে, এটা হচ্ছে গিয়ে যে আপনাকে ফেক লিঙ্ক ক্লিক করার চেষ্টা করছে, আমরা যেটাকে ফিশিং লিঙ্ক বলি, ফিশিং লিঙ্কে ক্লিক করানোর চেষ্টা করছে, রাইট? বা ফর এক্সাম্পল রিমোট অ্যাক্সেস অ্যাপ, এমন একটা অ্যাপ আপনাকে ডাউনলোড করার জন্য বলছে, যারা তারপরে আপনার কী হবে, ওই অ্যাপটা ডাউনলোড করার পরে আপনার সমস্ত ব্যাংক মানে ফোনের ডিটেলস ওদের কাছে চলে যাচ্ছে, রাইট? তো এইভাবে কি করে ডিটেলস যায় ইজ লাইক দেয়ার আর ভেরিয়াস ওয়েজ দ্যাট হাউ দে ক্যান কালেক্ট দ্য ইনফরমেশন, বাট একটা আমাদেরকে থাম্ব রুল ক্রিয়েট করে দিতে হবে যে কোনো আননোন অপরিচিত ব্যক্তি আমাদেরকে ফোন করছে, ব্যাংক এমপ্লয়ি সেজে, আমরা কোনো ধরনের ইনফরমেশন সেটা প্রোভাইড করব না। আচ্ছা, এটা তো আপনার কথা বুঝলাম। এখন আপনি যে বললেন যে এই যে যেটা ব্যাংক জালিয়াতি হয়ে থাকে, ধরুন যে কোনো মানুষেরই এরকম জালিয়াতি হলো বা অ্যাকাউন্ট থেকে এরকম একটা সাম অ্যামাউন্ট ডিডাক্ট হয়ে গেল, সেটা কি এই মানুষটা ফেরত পাওয়ার সম্ভাবনা রাখতে পারেন? দেখুন, ক্রাইম, এই সাইবার ক্রাইমটা আপনি যত তাড়াতাড়ি রিপোর্ট করতে পারবেন, প্রথম হচ্ছে কি আপনাকে যত তাড়াতাড়ি আপনি আইডেন্টিফাই করছেন যে আপনার সাথে ক্রাইম বা ফ্রড হয়েছে, তারপরে যত তাড়াতাড়ি তার এভিডেন্সেস নিয়ে আপনি রিপোর্ট করতে পারেন, এই রিপোর্টের উপরে আপনাকে ডিপেন্ড করে যে আপনার দ্য পসিবিলিটি অফ রিট্রিভিং দ্য মানি, এইটার উপরে ডিপেন্ড করে যে আপনি কত তাড়াতাড়ি সেটাকে ব্লক করেছেন, বা যারা আমাদের সাইবার পুলিশ স্টেশন আছে বা আমাদের কল সেন্টার নাম্বার আছে, সেইগুলোকে ফোন করে তাদের হেল্প নিয়ে ট্রানজ্যাকশনগুলোকে কি কত তাড়াতাড়ি ব্লক করাতে পারছেন। আপনি যদি এইটাতে সাকসেসফুল হয়ে যান তাহলে দেয়ার আর ওয়েজ যে হ্যাঁ আপনি ঘুরে পেতে পারেন। বাট এটা আমি বলবো যে ইন 100 মানে 80% কেসেসই পাওয়া যায় না, যায় না। বাট 20% কেসেসে যদি আমাদের ঠিক সঠিক ইনফরমেশন অ্যান্ড ওই টাইমে আমরা অ্যাক্ট করি, ফ্রম এ ল এনফোর্সমেন্ট পার্সপেক্টিভ থেকে আমরা যদি ওই টাইমে অ্যাক্ট করি, তাহলে হয়তো এটা রিট্রিভ করার একটা ভালো সুযোগ হয়ে যেতে পারে। বাট তার জন্য আপনাকে প্রপার এভিডেন্সেসগুলো রাখতে হবে, অ্যান্ড দেন এভিডেন্সেসগুলো আপনাকে রাইট টাইমে রাইট জায়গায় রিপোর্ট করতে হবে। আমি সেটা নিয়ে আসবো আমার পরের সেকশনে, যে কোথায় এক্স্যাক্টলি কোন কোন জিনিস আপনাকে করতে হবে যাতে আপনি এই জিনিসটার ডিটেকশন সময়টা যাতে তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে। তো আজকের দিনে আমরা যেগুলো সাইবার অপরাধ দেখছি সেগুলো কি কি? তো ব্যাংক ওটিপি আমি বললাম, এটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্রাইম। তারপরে যেটা ক্রাইম আমরা দেখছি সেটা হচ্ছে গিয়ে যে দ্য ট্রেডিং স্ক্যামস বা ইনভেস্টমেন্ট ফ্রড। এবার এই ট্রেডিং স্ক্যাম বা ইনভেস্টমেন্ট ফ্রডেও একটা মডাস অপারেন্ডি আছে, ঠিক আছে? এখন কেন এই ক্রাইমটা বেড়ে যাচ্ছে? বিকজ আমাদের এই জেনারেশন, আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্মরা যারা এখন ইয়াং প্রফেশনালসরা যারা কর্পোরেটে ঢুকছে, তারা সবসময়ই চায় যে হাউ উই ক্যান স্মার্টলি ইনকাম, একটা স্মার্ট ইনকামের ওয়ে আমরা সবসময় খুঁজতে থাকি। তো সেই জায়গায় সাইবার ক্রিমিনালসরা সেই জিনিসগুলোর অ্যাডভান্টেজ নেয় যে আপনি ইজি মানি চাইছেন, আপনার ইনভেস্টমেন্ট কম হোক, আপনার রিটার্নস বেশি হোক। তো সেইভাবে তারা একটা মডাস অপারেন্ডি ক্রিয়েট করে। এখন আমি কুইকলি এক্সপ্লেন করবো এই মডাস অপারেন্ডিটা কি। তো ফার্স্ট জিনিস হচ্ছে গিয়ে যে এই মডাস অপারেন্ডিতে সিলেক্টিং দ্য ভিকটিম, আপনি যে ভিকটিম সেটা কি করে সিলেক্ট হলো? এখানে তো আরও মানে এত লোক আছে, এত লোকের মাঝখানে আমি কি করে সিলেক্ট হলাম, এটারও একটা সুপরিকল্পিত একটা প্রসেস আছে। সেই প্রসেসটা হচ্ছে গিয়ে যে আপনাকে নিয়ে অ্যাটাকার বা আপনার সাইবার ক্রিমিনাল আপনাকে নিয়ে অ্যানালিসিস করেছে। আইদার আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় সব ধরনের ইনফরমেশন আনলকড রাখছেন বা রাখছেন, ডে টু ডে পোস্ট করছেন, বা এটাও হতে পারে যে আপনি কোনো একটা ওয়েবসাইটে আপনার ইনফরমেশন দিয়েছেন, সেই ওয়েবসাইটটা লিক হয়ে গেছে, লিক হয়ে ডিপ অ্যান্ড ডার্ক ওয়েবে আপনার ইনফরমেশন চলে গেছে, সেখান থেকেও আপনার একটা প্রোফাইলিং হচ্ছে। তো আরও যেরকম প্রোফাইলিং হতে পারে ইজ লাইক, ধরুন আপনাকে একটা মেসেজ আসলো কারোর কাছ থেকে, এসে বলে এই ভুল করে আপনাকে মেসেজ করে ফেলেছি, আপনাকে না করতে গিয়ে আমি অন্য কাউকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম। এটাও কিন্তু একটা টেকনিক। হ্যাঁ, আপনাকে বলছে যে আমি অন্য কাউকে
একটা ইনভেস্টমেন্ট, আমি কাজ করি ইনভেস্টমেন্ট সেক্টরে, আমার কাছে একটা লিউক্রেটিভ অপরচুনিটি আছে, আমি অ্যাকচুয়ালি ওই লোকটাকে ইনফরমেশন করতে গেছিলাম, বাট ভুলবশত আপনাকে মেসেজটা করে দিয়েছি। আপনি ভাবলেন আচ্ছা হতেই পারে, ভুলবশত হয়তো করেছে, বাট দিস ইজ এ সুপরিকল্পিত একটা প্রপার প্ল্যানের আন্ডারে আপনি চলছেন। সো এইগুলো, তারপরে আরও ধরুন ডেটিং ওয়েবসাইটস, ঠিক আছে, আমরা অনেকেই দেখি আমরা ডেটিং ওয়েবসাইটসে ছেলেরা মেয়েরা যাওয়ার চেষ্টা করে বা যায়, সেখান থেকে বিকজ স্ক্যামার বা অ্যাটাকাররা তারা এইসব ওয়েবসাইটে গিয়ে ওদের ফেক প্রোফাইল ক্রিয়েট করে রাখে, আপনার সাথে একটা কানেকশন ক্রিয়েট করার চেষ্টা করে। তো এইগুলো সব টেকনিকের থ্রুতে আপনার প্রোফাইল সিলেকশনটা হলো। নেক্সট যে স্টেপটা ওরা প্রেফার করে সেটা হচ্ছে গিয়ে যে আপনার ট্রাস্ট বিল্ড করা, হাউ টু বিল্ড এ ট্রাস্ট, ঠিক আছে। এবার ট্রাস্ট বিল্ড করার কি করে আপনার সাথে ট্রাস্ট বিল্ড করব? এক্সেসিভ ফ্ল্যাটারি, ধরুন কেউ এক্সেসিভ ফ্ল্যাটারি করছে, বা আপনার এমন একটা লাইফে কোনো একটা ট্র্যাজেডি হয়েছে, তারা আপনার সাথে এসে সিনার্জি ক্রিয়েট করলো যে আমার সাথেও সেই ট্র্যাজেডি হয়েছে, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনার কাছ থেকে একটা কোনো না কোনোভাবে আপনার ট্রাস্ট গেইন করা। আর আপনি যখনই দেখবেন যে আমার মতো একটা লোক সেম কর্পোরেটে কাজ করছে বাট আমার মতো লাইফ স্ট্রেস দিয়ে যাচ্ছে, আপনি তাকে হয়তো সহজে হয়তো তাকে বিশ্বাস করার একটা চেষ্টা করবেন। তাদের এই সেকশনের কাজ হচ্ছে গিয়ে আপনার ট্রাস্টটা গেইন করা। একবার যখন ট্রাস্টটা গেইন হয়ে যায়, নেক্সট যেটা পার্ট যেটাতে ওরা ফোকাস করে সেটা হচ্ছে গিয়ে দ্য পিচ। দ্য পিচটা হচ্ছে গিয়ে দ্য বিজনেস ইনভেস্টমেন্ট পিচ। আপনাকে বলবে যে দেখুন আমি এই ইনভেস্টমেন্টটা অনেক লোককে দিয়ে করিয়েছি, আমি একটা কাজ করি আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট করে দিই, সেখানে অনেকজন লোক লাভবান হয়েছেন, আপনি তাদের সাথে কথা বলে নিন। কিন্তু এটাও কিন্তু একটা টেকনিক, ট্রিপস অ্যান্ড ট্রিক্স, এটাও একটা পার্ট অফ দ্য মডাস অপারেন্ডি, যেখানে ওরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাকে কানেক্ট করছে তারা হয়তো সবাই স্ক্যামার, সবাই আপনাকে ভালো রিভিউ দেবেন। আপনার একটা ট্রাস্ট বিল্ড হলো, পিচটাও দেখছেন যে হ্যাঁ অন্য লোক ইনভেস্ট করেছে ওরাও পেয়েছে, ঠিক আছে, সেটা হলো। তারপরে যে সেগমেন্টটা আছে সেটা হচ্ছে গিয়ে যে ইনভেস্টমেন্ট। এবার দেখুন আমি স্টার্টিংয়েই আপনাকে বলেছি যে সাইবার ক্রাইমে কল টু অ্যাকশন, একটা কর্ম জিনিসটা আপনাকে আইডেন্টিফাই করতেই হবে। এবার এখানে কি হলো, এটা 3 নম্বর স্টেপে বা 4 নম্বর স্টেপে এসে আপনার কাছ থেকে একটা ইনভেস্টমেন্ট চাইছে, মানে আপনাকে একটা কিছু ইনভেস্ট স্মল অ্যামাউন্ট করতে হবে, তারপরে আপনি রিটার্নস পাবেন। কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে তারা আপনাকে জিনিসটা যে সত্যি তার একটা এসিওরেন্স দেওয়ার জন্য তারা আপনাকে ইনভেস্টমেন্ট করিয়ে তার একটা রিটার্নসও দেখিয়ে দেয় যে আপনি এই অ্যাকাউন্টে ইনভেস্ট করেছেন, দেখুন আপনার রিটার্নস চলে এসছে। বাট রিটার্নটা তোলার জন্য আপনাকে কিছু ট্যাক্সেস দিতে হবে, আপনাকে কিছু ফিস পে করতে হবে, এইটা আর কিছুই না, আপনার কাছ থেকে আরও কিছু টাকা যদি ওরা আদায় করতে পারে। তো এইটা হচ্ছে গিয়ে দ্য ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট ফ্রডের ওয়ান অফ দ্য মোডাস অপারেন্ডিস, যেটা আমাদেরকে বুঝতে হবে যে এনিওয়ের একটা কল টু অ্যাকশন লুকিয়ে আছে, কর্ম লুকিয়ে আছে, বা এই যে ফেজেসগুলো আমি যেগুলো এক্সপ্লেন করলাম এইগুলো যদি মিলে যাচ্ছে তাহলে আপনাকে কিন্তু আপনার সচেতন হয়ে যেতে হবে যে এটা হয়তো কারেক্ট ইনভেস্টমেন্ট হবে না। তো এইটা একটা ধরনের ক্রাইম আমরা দেখছি যে খুবই আজকাল বেড়ে যাচ্ছে। নেক্সট একটা ক্রাইম যেটা আমরা সাইবার ক্রাইম দেখছি, আর এটা নিয়ে ডিসকাস করাটা খুবই দরকার, সেটা হচ্ছে গিয়ে দ্য সেক্সটর্শন। সেক্সটর্শনটাও আমাদের এত অঞ্চলেও দেখেছি, বা ইন্ডিয়াতে ইটস ওয়ান অফ দ্য বিগেস্ট সাইবার ক্রাইম। অ্যান্ড এটার মানে হচ্ছে গিয়ে ইট ইজ এ কাইন্ড অফ আ ব্ল্যাকমেইলিং ইউজিং দ্য অনলাইন প্ল্যাটফর্মস। তো একটা মেথড অফ ব্ল্যাকমেইল আপনাকে করা হচ্ছে। এবার এটার ভিকটিম পুরুষ মহিলা যে কোনো কেউ হতে পারে। নর্মালি কি হয়, যদি আমি মহিলার ক্ষেত্রে বলি, যদি এখানে ভিকটিম মহিলা হন তাহলে মেইনলি দেখা যায় যে ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটস, ঠিক আছে, বা আবার ডেটিং ওয়েবসাইট বা ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটস, ওখান থেকে এমন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো বিকজ তার আলটিমেট উদ্দেশ্য হচ্ছে কি আপনাকে আকৃষ্ট করা। আর আপনি যখন দেখছেন যে ওয়াও প্রোফাইলটা এত ভালো, এভরিথিং ইজ ফাইন, হয়তো সে বিদেশে চাকরি করে অনেক টাকা কামাচ্ছে, অ্যান্ড দিস ইজ লাইক মাই প্রিন্স চার্মিং, আমি সেটাতে আকৃষ্ট হয়ে গেলাম, আমি লোকটার সাথে একটা ডিসকাশন ইনিশিয়েট করলাম। এটা হচ্ছে গিয়ে দ্য ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে ও চেষ্টা করবে আপনার সাথে ভালো ভালো কথা বলে আপনাকে একটা ট্রাস্টের লেভেলে নিয়ে যাওয়া, বিকজ এইখানে এই ক্রাইমের মোডাস অপারেন্ডি হচ্ছে আপনার কাছ থেকে কোনো না কোনো ওয়েতে একটা এক্সপ্লিসিট ভিডিও বা একটা আপনার কোনো একটা ভিডিও বা পিকচার্স আপনার কাছ থেকে কালেক্ট করা, যেগুলো অবভিয়াসলি অনলাইনে শেয়ার করা ইজ রিয়েলি নট আ অ্যাডমিসিবল থিং, বা পারমিশন করা যায় না। সেই জিনিসটা যদি একবার ওরা ক্যাপচার করে নিতে পারে, দেন
দে চেঞ্জ দেয়ার কালার্স, তারপরে তারা আপনার কাছ থেকে টাকা চাইবে, হ্যারাসমেন্ট করবে। সো এটা হচ্ছে কি মহিলাদের ক্ষেত্রে। এবার পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে সিমিলারলি ধরুন ইনস্টাগ্রামে আপনাকে কেউ একটা ভালো একটা প্রোফাইল থেকে পিং করেছে, কোনো একটা মহিলা পিং করেছে, সে আপনার সাথে ভালো ভালো কথা বলছে, অ্যান্ড দেন সাডেনলি দেখছেন যে আপনি যেসব বিষয়ে কথা বলতে চাইছেন হয়তো মনের কাছ থেকে, সে সেই সব বিষয়ে কথা বলতে চাইছেন, আপনাকে ইনভাইট করছে আপনি ভিডিও কলে চলে আসুন। বিকজ তারও মুখ্য উদ্দেশ্য হচ্ছে গিয়ে, মডাস অপারেন্ডি হচ্ছে গিয়ে আপনাকে ভিডিও কলে আনা আর আপনার সাথে একটা এক্সপ্লিসিট ভিডিও শ্যুট করা, যেটা আপনাকে সে পরে ইউজ করবে ইন টার্মস অফ ব্ল্যাকমেইলিং ইউ। এই দুটো ক্ষেত্রেই কিন্তু আপনি মডাস অপারেন্ডি ইজ সেম, বিকজ আলটিমেটলি দ্য ক্রাইম ইজ অলমোস্ট সেম। এবার এই জিনিসটা থেকে কি করে রক্ষা পাওয়া, এটা হচ্ছে গিয়ে সব থেকে কোনো গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখুন, একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে ইন্টারনেট নেভার ফরগেটস অ্যান্ড ফরগিভ। আপনি কি ইন্টারনেটে শেয়ার করছেন, বা আপনি কোন ভিডিও কার সাথে শেয়ার করছেন, বা কোন ধরনের পিকচার কার সাথে শেয়ার করছেন, তার আপনাকে একটা থাম্ব রুল সবসময় রাখতেই হবে। যদি আপনি এমন কোনো কিছু শেয়ার করে ফেলেন, একদম সবার প্রথম আপনাকে করা উচিত নয়। আর সেকেন্ড জিনিস হচ্ছে কি আপনাকে মাথায় রাখতে হবে যে ইন্টারনেটটা এত ভাস্ট অ্যান্ড ওয়াইড স্প্রেড, ভাইরাল হতে হয়তো এক ঘন্টায় হয়তো সেটা ভাইরাল হয়ে যেতে পারে। তাই আপনি কি কন্টেন্ট, আপনার প্রোটেকশনটা আপনি নিজেই। আপনি যদি কিছু থাম্ব রুল নিজের জন্য সেট করে নেন যে আমি এটার বাইরে এই সব জিনিস আমি করব না, বা এমন কোনো আমি আমার ইন্টিমেট অ্যাক্ট আমি ডিভাইসে বা ইলেকট্রনিক ডিভাইসে আমি ক্যাপচার করব না, এইটা যদি আপনি আপনার যদি একটা থাম্ব রুল ক্রিয়েট করে ফেলেন, তাহলে এইগুলো থেকে আপনি একটা রক্ষা পেতে পারেন। আর সেকেন্ডলি আপনি দেখবেন এই সেক্সটর্শন ক্রাইমে যে স্ক্যামার থাকে, সে আপনাকে সবসময় একটা রাশ করার চেষ্টা করছে, একটা হয়তো আপনাকে একটা অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, বা একটা প্রলোভন দেখানোর চেষ্টা করছে। তো আপনাকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে হোয়াট ইজ দ্য আর্জেন্সি। ওর কাছে সবসময় কিন্তু একটা আর্জেন্সি আছে, আইদার আপনার সাথে ভিডিও কলে যাবে বা আপনার একটা ভিডিও শ্যুট করবে। তো এই জিনিসটা এই সেক্সটর্শনে ইজ ভেরি আমরা দেখতে পারি এটা সব সচরাচর হয়েই থাকে। আরেকটা ক্রাইম যেটা আমরা খুবই নর্মালি আজকাল দেখছি, সেটা হচ্ছে গিয়ে দ্য অ্যালগোরিদম ম্যানিপুলেশন। এবার দেখুন, আমরা যখন এই টেকনোলজি এমব্রেস করেছি, তার আশীর্বাদ আর তার বিপর্যয় দুটো নিয়েই আমরা এসছি, রাইট? এবার টেকনোলজির অভিশাপ বা বিপর্যয় হচ্ছে গিয়ে যে আমরা টেকনোলজিটাকে ইউজ করে আমরা কাজ যেরকম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি, সেই অন্য জায়গায় আমরা কিন্তু লট অফ কন্টেন্টসকে আমরা অল্টারও করতে পারি। এবার ফর এক্সাম্পল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? একটা ক্রাইম যেটা হচ্ছে কি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পয়জনিং বলি আমরা এটাকে, এসইও পয়জনিং। এসইও পয়জনিংয়ে কী হচ্ছে আজকাল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যখনই কোনো ধরনের আমরা ধরুন কোনো সার্চ ইঞ্জিনে কোনো ডেটা যখনই আপনি সার্চ করতে চাইছেন, তখন তারা এসইও পয়জনিংটাকে এমনভাবে ইউজ করে যে স্ক্যামারের ইনফরমেশনটাই সব থেকে প্রথম চলে আসে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ধরুন আপনি বাইরে গেছেন, গুয়াহাটি, শিলচর, কলকাতায় গেছেন বা দিল্লিতে গেছেন, আপনি ক্যাব বুক করছেন, ঠিক আছে? ধরুন আমরা ইউজ করে থাকি উবের অ্যাপ, ইউজ করে থাকি ওলা, ইউজ করে থাকি। সাডেনলি ধরুন আপনি একটা ক্যাব বুক করেছেন, আপনার ক্যাব ড্রাইভার আসলো না, বাট আপনার কাছ থেকে টাকা কেটে নিল। আপনার নর্মাল মাইন্ডসেট হচ্ছে গিয়ে আমি কাস্টমার কেয়ারে ফোন করে আমি এই জিনিসটা রিজলভ করার চেষ্টা করব। আপনি কি করবেন, আপনি গুগলে গিয়ে কাস্টমার কেয়ারের নাম্বারটা টাইপ করার চেষ্টা করবেন। বাট ওখানে অলরেডি স্ক্যামার্সরা এসইও পয়জনিং করে এমন একটা নাম্বার ওখানে ইউজ করে রেখেছে যে আপনি যখন এই নাম্বারে ফোন করবেন, অ্যাকচুয়ালি ওটা উবের বা ওলার কাস্টমার কেয়ারে নয়, ওদের কল সেন্টারে গিয়ে ঢুকছে। এবার তারপরে আপনাকে ওরা ট্রিক করবে যে আপনার যদি টাকা রিটার্ন চাই আপনাকে এটা পাস করতে হবে, এই স্ক্যানার ইউজ করুন, ওই ওটিপি দিন, আপনি আলটিমেটলি একটা ফাঁদে পড়ে গেলেন। তো এইভাবে এসইও ওরা ইউজ করে। আরেকটা হচ্ছে গিয়ে যেটা রিসেন্টলি খুবই আমরা দেখতে পাচ্ছি এই ম্যানিপুলেশন, সেটা হচ্ছে গিয়ে দ্য ডিপ ফেকস। ডিপ ফেকসে কী হচ্ছে, ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ক্যামাররা আপনার ভয়েস, আপনার ভিডিও, আপনার পিকচার্স ইমিটেট করার চেষ্টা করছে, করে এটাকে ইউজ করে হয়তো আপনার কোনো রিলেটিভ বা কোনো ফ্রেন্ডকে
হয়তো আপনাকে পাঠিয়ে দিচ্ছে আর বলছে যে আপনিই তো এটা বলছেন বা আপনি টাকা চাইছেন বা কিছু একটা চাইছেন। তো এইভাবে ম্যানিপুলেশনটা কাজ করছে। এটার অনেক অনেক এক্সাম্পলস আছে, বাট আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম। বাট এইগুলো জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে যে আমরা কোন লিঙ্কে, যদি আমরা কোনো অ্যাপের সাহায্যে যদি আমরা কল সেন্টারে পৌঁছতে চাই, তাহলে অ্যাপের মধ্যেই হেল্প বা সাপোর্ট কমিউনিকেশন অলরেডি দেওয়া আছে, আপনার অ্যাপ থেকে বাইরে যেতে হবে না। আপনি যদি মনে করেন গুগল সার্চ করে আপনি ইন্টেলিজেন্টলি গিয়ে করে নিতে পারেন, এটা কিন্তু আপনি আপনার বিপর্যয় বা কালকে ডেকে আনছেন। তো এইটার থেকে আপনাদেরকে রক্ষা পেতে পারেন এইভাবে। আরেকটা জিনিস যেটা, আরেকটা ক্রাইম যেটা আমরা রিসেন্টলি খুব দেখছি, সেটা হচ্ছে গিয়ে দ্য লোন লেন্ডিং অ্যাপস। আমরা বুঝতে পারি যে আমাদের এত অঞ্চলে বা এটা থ্রু আউট দ্য মিডল ক্লাসের, যারা মিডল ক্লাস সেকশন থেকে আসেন, আমাদের সবসময়ই একটা রিকোয়ারমেন্ট থাকে, মানির রিকোয়ারমেন্ট একটা সবসময়ই থাকে, ঠিক আছে। এবার এটা কি হচ্ছে, সাইবার ক্রিমিনালসরা সবসময় এই জিনিসটাকে ওরা একটা হাতিয়ার করার চেষ্টা করেছে, এটাকে একটা অপরচুনিটি নেওয়ার চেষ্টা করেছে। যেখানে আপনি হয়তো স্ক্রোল করছেন, আপনি ফেসবুক স্ক্রোল করছেন, ইনস্টাগ্রাম স্ক্রোল করছেন, সেখানে আপনি দেখছেন যে একটা লোন অ্যাপ আপনাকে একদম কম সুদে কোনো ডকুমেন্টেশন ছাড়াই আপনাকে টাকা দিয়ে দিচ্ছে। আপনি লোভে পড়লেন, লোভে পড়ে আপনি অ্যাপটাকে ইনস্টল করে ফেললেন। এবার ভাবুন, একে তো আপনাকে যে কোনো অজানা অ্যাপ বা আননোন অ্যাপ ইনস্টল করার কোনো ইট ইজ নট আ গুড প্র্যাকটিস এট অল। আপনাকে এটা করা একদমই ঠিক নয়, বিকজ দ্য মোমেন্ট আপনি একটা অ্যাপ ইনস্টল করে ফেললেন, তার মধ্যে যে অ্যাপ থেকে আপনি লোন নিচ্ছেন, সে কি হলো, আপনার সব কন্ট্যাক্ট ডিটেল তার কাছে চলে গেল, আপনার গ্যালারি, আপনার ফটোজ সব কিছু তার কাছে চলে গেছে। এবার কি হলো, আপনাকে বললো যে ঠিক আছে আপনাকে প্রথম কিস্তিটা হয়তো প্রথম মাসে দিতে হবে, বাট আপনি দেখলেন 20 দিন পর থেকে আপনাকে হ্যারাস করা স্টার্ট করেছে। আমরা দেখেছি যে এই হ্যারাসমেন্টে পড়ে লোক এক্সট্রিম স্টেপ, সুইসাইড পর্যন্ত করেছে। আপনাকে লজ্জা দেওয়ার জন্য আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার কন্ট্যাক্টস, আপনার বসকে ফোন করে জানাচ্ছে আমার কাছে টাকা নিয়েছে, টাকা দিচ্ছে না, আপনাকে কি করে প্রেশারাইজ করে আপনার কাছ থেকে টাকা আদায় করতে পারে। সো দিস ইজ এ মেন্টাল হ্যারাসমেন্ট। আর আমরা এটা কেন সাইবার ক্রাইমে এক্সপ্লেন করছি, বিকজ দ্য মেথড হুইচ হ্যাজ বিন ইউজড ইজ থ্রু অ্যান অ্যাপ্লিকেশনের থ্রু হয়েছে। তাই এইখানে একটা সাজেশন হচ্ছে কি, আপনি যেখানেই দেখবেন যে কম টাকায় বা আননোন অ্যাপ থেকে আপনাকে টাকা দিচ্ছে, প্লিজ এটার থেকে আপনারা বিরত থাকুন। এটা শুধু একটা আপনার জন্য হয়তো ইনিশিয়ালি আপনার লাগছে যে এটা আমার প্রবলেম সলভ করবে, বাট এটা এরকম কিছুই নয়, আপনার প্রবলেম আরও বাড়িয়ে দিতে পারে, আরও দ্বিগুণ হয়ে যেতে পারে এইসব মেথডের থ্রুতে। তো এরকম যে আপনি অ্যাপের কথা বললেন, তো এরকম তো অনেকেই এখন নিয়ে থাকেন লোন, যে আমি একটা অ্যাপ ডাউনলোড করে নিলাম, মোবাইলে সব কিছু আমি ডকুমেন্ট অ্যাপ্লাই করে লোন নিয়ে নিলাম। আবার অনেকের অ্যাকাউন্টে আবার বলে থাকেন অনেক সময় যে 10-15 মিনিটের ভেতরেই, ম্যাক্সিমাম 30 মিনিটসের ভিতরেই আমাদের একটা মানি ট্রানজ্যাকশন হয়ে যায়। তো সেটাও কি একটা এই সাইবার ক্রাইমের মধ্যেই পড়তে পারে? দেখুন, এবার এইটা আমি সব অ্যাপকে বলবো না যে দে ফল ইনটু দ্য সাইবার ক্রাইম, বাট ম্যাক্সিমাম অফ ইট, যদি আমি বলি যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর একটা মোডাস অপারেন্ডি হচ্ছে গিয়ে যে আপনাকে টাকা দিয়ে কি করে প্রেশারাইজ করে একটা প্রেশারে রাখবে, ঠিক আছে। তো সাধারণ মানুষরা তো আমরা বুঝতেও পারবো না, তো এই জন্য আপনাকে সবসময় অ্যাপ্রুভড জায়গা থেকেই লোন নিতে হবে। দরকার যে যার একটা মার্কেটের রেপুটেশন আছে, যে কোম্পানির মার্কেটের রেপুটেশন আছে, বা যে ধরুন সেবিতে রেজিস্টার্ড আছে, ঠিক আছে, এইগুলো বেসিক চেকস আপনাকে করতে হবে। এইগুলো বেসিক চেক ছাড়া যদি আপনি গিয়ে নর্মালি ওটা যদি আপনি করে ফেলেন, তাহলে আপনি কি করছেন, আপনি আপনার অ্যাটাক সারফেসটা আরও বড় করে দিচ্ছেন তার কাছে, যে আপনি তো টাকা তো নিয়েছেনই, কালকে যদি কোনো ভাবে ধরুন আপনি টাকাটা রিটার্ন করতে পারলেন না, আপনি বুঝতে পারছেন ওরা কীরকম প্রেশার আপনার কাছে ক্রিয়েট করবে। বিকজ এখানে একটা পুরো নেক্সাস কাজ করে, যে নেক্সাসটা মানি এক্সটর্শন, একটা নেক্সাস কাজ করছে এই অ্যাপটার পেছনে। তো এই জন্য ম্যাক্সিমাম অ্যাডভাইসেস হচ্ছে কি যে এগুলোকে অ্যাভয়েড করা, ইন অর্ডার টু নট টু গেট ইনটু আ ট্রাবল। প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আমি অনুষ্ঠান শুরু করার আগেই বলেছিলাম আজকে আমাদের মুখ্য বিষয় হচ্ছে সাইবার অপরাধ নিয়ে আমরা আলোচনা করব, এবং অনেক অজানা তথ্য কিন্তু আমরা আজকে জানতে পেরেছি আমাদের অতিথির কাছ থেকে, এবং উনি খুব সুন্দর করে, কিন্তু যাতে আপনারা বুঝতে পারেন, খুব সুন্দর করে উনি কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের বিস্তারিতভাবে বলেছেন একটা দীর্ঘ সময় নিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এবং আরও একটি কথা আমি জানিয়ে রাখি, এই যে বিষয়গুলি উনি বললেন, কি করে আমরা এই সাইবার অপরাধ থেকে রক্ষা পাবো, অনেক সময় আমরা ভুলবশত এইসব কাজ করে ফেলি অজান্তে। জানি আমি কেউই আমরা এইসব জেনে বুঝে করি না, অজান্তে এরকম আমরা করে ফেলি। তো আজকের অনুষ্ঠানের মাধ্যমে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, এবং আগামীতে এরকম যদি আপনারা আগেও ভুল করে থাকেন, আগামীতে এরকম আশা করি আপনারা করবেন না এবং ভুলবশত এইগুলো কাজ করবেন না, কারণ খুব মারাত্মক একটা খুব গুরুতর বিষয় এই সাইবার ক্রাইম। এবং উনি যে বলেছিলেন, এমন একটা পরিস্থিতিও আসে অনেকের ক্ষেত্রে, কোনো উপায় না পেয়ে সুইসাইডের দিকেও মানুষ চলে যান। তো উনাকে তো ধন্যবাদ জানাবো, আমাদের আজকের অতিথিকে, এত দীর্ঘ সময় নিয়ে আজকে উনি আমাদেরকে বলেছেন এবং অনেক অজানা তথ্য আজকে আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম সাইবার অপরাধ নিয়ে। অনুষ্ঠানও আমাদের শেষের পথে, একদম আমাদের একটা সীমিত সময় থাকে অনুষ্ঠানের। তো অনুষ্ঠান শেষ করার আগে আমার আরও একটু প্রশ্ন আছে আপনার কাছে। আপনি যে এই কাজগুলো করছেন, দীর্ঘ একটা সময় ধরে আপনি কাজ করে আসছেন, অনেকই আপনার এক্সপিরিয়েন্স আছে, আজকে আপনি আপনার একটা কাজের থ্রুতে আজকে আমাদের দর্শকদের অনেক কিছু বললেন এবং আপনার কথার মাধ্যমে আমাদের দর্শকরা অবশ্যই উপকৃত হয়েছেন, বিশেষ করে আমিও উপকৃত হয়েছি। আমার যেটা আরেকটা প্রশ্ন আছে, আপনি যদি বর্তমান প্রকল্পগুলি সংক্ষেপে আমাদের কিছু বলেন, এটি শিক্ষার্থীদের ক্ষেত্রেও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। তো অনুষ্ঠান শেষ করার আগে সাইবার ক্রাইম নিয়ে কিছু টিপস যদি আপনি আমাদের দর্শকদেরও দেন এবং আজকে ক্যামেরার ওপারে যারা আছেন আমাদের অনুষ্ঠানটি দেখবেন, তো তারা যাতে উপকৃত হতে পারেন। একদম। সো যেটা মেইন জিনিস যেটা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যে যখনই আপনার সাথে যদি আপনি মনে করেন যে আপনার সাথে সাইবার ক্রাইম হয়েছে বা আপনি সেই ক্রাইমের শিকার হয়েছেন, সবার প্রথম হচ্ছে কি যে আপনাকে 1930, যেটা আমাদের সাইবার ক্রাইম ন্যাশনাল হেল্পলাইন সেন্টার আছে, সেটাকে কল করা। এখানে কি হয়, যখনই আপনি কল করবেন কোনো একটা স্টেট থেকে, সেই স্টেটের যিনি নোডাল অফিসার আছে উনি আপনাকে হেল্প করার চেষ্টা করবেন। যত তাড়াতাড়ি আপনি রিপোর্ট করতে পারবেন, আপনি এটা সুবিধা পাবেন। সেকেন্ড হচ্ছে কি, আপনি যদি এই কল করে যদি আপনি স্যাটিসফাইড না হন, তাহলে আমাদের আসামের জন্য একটা গ্রিভিয়েন্স নাম্বার সবসময় আছে দেওয়া, সেটাও আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, তারপরে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে দ্য ন্যাশনাল সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার, যেটা হচ্ছে গিয়ে https://cybercrime.gov.in। এখানে গিয়েও আপনি রিপোর্ট অ্যান্ড ট্র্যাকে গিয়ে ওই ওয়েবসাইটে গিয়েও আপনি আপনার ডিটেলস সব দিতে পারেন। স্পেশালি ইন কেস অফ আ ব্যাঙ্ক ফ্রড আপনি আপনার ইনফরমেশনগুলো ওখানে দিতে পারেন। ওটা ন্যাশনাল লেভেলে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে ওটা চালিত হয়, তো ওখান থেকেও আপনাকে হেল্প করতে পারে। অ্যান্ড দেন অবভিয়াসলি আপনি আপনার ব্যাঙ্ককে তো ইনফর্ম করছেনই। অ্যান্ড দেন দ্য লাস্ট স্টেপ ইজ অলওয়েজ আপনার যে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যে সাইবার ক্রাইমের যিনি অফিসার আছেন তাকে গিয়ে পুরো জিনিসটা জানানো। তো এই জন্য আপনার সাথে হতেই পারে যদি একটা মিস্টেক হয়ে যায়, তার জন্য আপনি ঘাবড়াবেন না। আপনি সঠিক এভিডেন্সগুলো নিয়ে এই সব জায়গায় আপনারা গিয়ে ইনফরমেশনগুলো দিন। এটা একটা মেথড হতে পারে। সেকেন্ড, দেখুন, আমি যেটা এতদিন ধরে রিসার্চ করে আসছি, আমি নর্মালি এখন মুভ করেছি অপারেশন টেকনোলজিতে। অপারেশন টেকনোলজি হচ্ছে গিয়ে যে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারগুলোকে প্রোটেক্ট করা, যেমন ধরুন লাইক পাওয়ার গ্রিডস অর কেমিক্যাল ইন্ডাস্ট্রি অর অয়েল অ্যান্ড গ্যাস, যেখানে আর এই ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আমরা এই জন্য বলছি যে এইগুলো যদি সাইবার অ্যাটাকের আন্ডারে চলে আসে, তাহলে একটা ন্যাশনাল ক্রাইসিস ক্রিয়েট হতে পারে। আজকে ভাবুন, যদি একটা পাওয়ার গ্রিড ডাউন হয়ে যায়, আমাদের সব কিছু ইলেকট্রিসিটির উপরে ডিপেন্ডেন্ট, একটা কেওস, একটা সিভিল কেওসের দিকে এগিয়ে যেতে পারে। তাই আমার এখন কারেন্টলি যেগুলো আমি রিসার্চ করছি বা যেগুলো আমি কাজ করছি, সেগুলো ইজ মোস্টলি ইন সাইবার ফিজিক্যাল সিস্টেমস, স্ক্যাডা সিস্টেমস অ্যান্ড ডিসিএস, ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল সিস্টেমস। তো কেউ যদি আপনারা রিসার্চ করছেন স্পেশালি ইন ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সাইবার সিকিউরিটি, প্লিজ রিচ আউট টু মি। আমি খুব আমি আপনাদেরকে হেল্প করতে বা সাহায্য করতে, আমার যতটুকু প্র্যাকটিক্যাল নলেজ আছে আমি আপনাদেরকে সাহায্য করতে চেষ্টা করব। অ্যান্ড অলসো এইসব এরিয়াতে নতুন রিসার্চ কী হচ্ছে, যেমন ডিস্ট্রিবিউটেড এনার্জি রিসোর্সেস, আমরা দেখছি ফর এক্সাম্পল দ্য ফুয়েল, গ্রিন ফুয়েল, অর ফর এক্সাম্পল দ্য সোলার ইজ বেসিক্যালি কামিং ইন। তো এইগুলো থেকেও কী করে সাইবার অ্যাটাক্স হতে পারে বা এগুলোর রিসার্চ কোথায় যাচ্ছে, কারেন্টলি কোন কোন প্রোটোকলস অ্যান্ড স্ট্যান্ডার্ডসে কাজ হচ্ছে, আমি সেই বিষয়েও খুবই উৎসুক থাকবো আপনাদের সাথে আরও ইনফরমেশন
শেয়ার করার জন্য। আর হোপফুলি এগুলো আপনাদেরকে, আপনারা যারা মাস্টার ডিগ্রি বা পিএইচডি করছেন ইন দ্যাট সেন্স, তাদেরকেও খুব লাভবান হবেন এগুলোর তরফ থেকে। একদম। দর্শকবৃন্দকে আমি আমার এই প্রোগ্রাম শেষ করার আগে আরেকটা ছোট্ট জিনিস যেটা বলতে চাই, যে আপনার ভয়কে কাজে লাগিয়ে সাইবার ক্রিমিনালসরা আপনাকে ডিউপ করার বা আপনাকে হানি করার চেষ্টা করে। তাই রবীন্দ্রনাথের ভাষায় যদি বলতে চাই যে মুক্ত করো ভয়, আপনার হাতে শক্তি ধরো, নিজেরে করো জয়। তো এইভাবেই আপনার ভয়টাকে আপনারা কাটিয়ে উঠুন। আপনারা দেখতে পাবেন যে, আর আপনার নিজের একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করুন, কি করবেন, একটা হাইজিন ক্রিয়েট করুন, সাইবার হাইজিন। তাতেই দেখবেন আপনারা অনেকটা এইসব ক্রাইম থেকে বেরিয়ে আসতে পেরেছেন বা আপনার আশেপাশে সবাইকে সেভ করতে পারছেন। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, অনুষ্ঠান এখন আমরা শেষ করে ফেলবো। শেষ করার আগে আমি ছোট্ট একটি কথা বলছি। আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, এবং অনুষ্ঠান আপনারা দেখে কিন্তু শুনে, সব কিছু বিষয় শুনে কিন্তু আশা করি অজানা তথ্য যেগুলো ছিল আপনারা জানতে পেরেছেন এবং খুব উপকৃত হয়েছেন, সেটা আমি দৃঢ় বিশ্বাস করি। এবং উনি যে বললেন রবীন্দ্রনাথের কথাটা, সে কথাটি সম্পূর্ণভাবে একদম ঠিক। আপনারা যদি নিজে সতর্ক থাকেন তাহলে কিন্তু আপনারা অন্যকে সতর্ক করতে পারবেন। আশা করি আপনারা জেনে বুঝে কিন্তু কোনো ভুল করবেন না এই সাইবার ক্রাইম নিয়ে। সবার ক্ষেত্রেই সেটা হয়ে থাকে, ভুলবশত ভুল সবারই হয়ে যায়। তো আজকের অনুষ্ঠানের পর কিন্তু অনুষ্ঠান দেখে আশা করি আপনাদের ভুল হবে না। আর যারা আগেও এরকম হয়েছে আশা করি তারা তো সতর্ক হয়েছেন, এবং নতুন করে যারা আমাদের নতুন প্রজন্ম যারা আছেন তারাও যাতে এই সাইবার ক্রাইমের মধ্যে পড়েন না, এরকম অপরাধের শিকার হন না। এবং যদিও হয়ে থাকেন, উনি যে বললেন অনুষ্ঠান শেষ করার আগে একটা হেল্পলাইন নাম্বার, সেটা আমাদের স্ক্রলে যাবে, আপনারা সেখানেও ফোন করে কিন্তু একটা সুরাহা পেতে পারেন। এবং আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমাদের অতিথি যিনি আছেন বিপ্রতোষ ভট্টাচার্যকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা দীর্ঘ সময় আজকে আপনি আমাদেরকে দিয়েছেন, এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে দর্শক বন্ধুরা সত্যি উপকৃত হয়েছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।